ম্যাচের পক্ষ থেকে স্বাগত। আর স্বাগত জানিয়ে দীর্ঘদিন পর আবার ফিরে এলাম। বিভিন্ন সমস্যার জন্য দীর্ঘদিন ভিডিও আপলোড করতে পারিনি, যার জন্য আমি একান্তভাবে দুঃখিত। তা এবার থেকে মাঝে মধ্যে চেষ্টা করব, প্রাণপণ চেষ্টা করব প্রতি শনিবার একটি করে ভিডিও আপলোড করার। কারণ শিক্ষার্থী বন্ধুরা বিভিন্ন সময় বিভিন্নভাবে কমেন্ট করে চলেছে, কিন্তু তার উত্তরও পর্যন্ত আমি দিতে পারিনি। তার জন্যে আরেকবার আমি আন্তরিকভাবে দুঃখিত। তা শিক্ষার্থী বন্ধু, তোমরা আবার ম্যাথজনের সঙ্গে চলে আসো। ম্যাথজন চেষ্টা করবে আবার কিছু দেওয়ার। আর এরপরে আমরা গুরুত্বপূর্ণ একটা বিষয়, খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেটি হচ্ছে সেট থিওরি। আমরা সেট থিওরি নিয়ে এক এক করে আলোচনা করব। তো প্রথমে আমরা সেট থিওরিতে যে সিম্বলগুলো কাজে লাগে সেই সিম্বলগুলোর অর্থ সহ আলোচনা করব। তারপর এক এক করে সংজ্ঞা এবং তার এক্সাম্পল, প্রত্যেকটা টপিকের সংজ্ঞা এবং এক্সাম্পল আলোচনা করব। এই আলোচনা যদি তোমরা প্রথম থেকে শেষ অবধি দেখো, তাহলে আশা করি সেট সম্পর্কে তোমাদের কোনো পরিষ্কার ধারণা আসতে কোনো সমস্যা হবে না, বা সহজ কথায় সেটের কোনো সমস্যা থাকবে না। সেট তোমরা ভালোভাবেই বুঝতে পারবে। যদি মনে করো এই ভিডিওটি দেখার পর তোমাদের সেট থিওরি ভালো লাগলো না, বা আমি বোঝাতে অক্ষম, তাহলে অবশ্যই তোমরা ডিসলাইক করবে। তা যাই হোক, আমরা এক এক করে আলোচনা করি। তা সেট থিওরিতে আমাদের প্রথমে এই ধরনের একটা সিম্বল কিন্তু আমাদের কাজে লাগে। এই যে সিম্বল, এটা হচ্ছে বিলংস টু, বিলংস টু অর্থাৎ অন্তর্গত। দেখবে আমরা এই ধরনের কাজে লাগবো, এই ধরনের ধারণার জন্য আমাদের এটা কাজে লাগবে। এইটার অর্থ কি? এ একটা সেট, তার মধ্যে আছে এ বি সি। তাহলে এইটা হচ্ছে এ বিলংস টু এ, এর অর্থ হচ্ছে এ সেটের অন্তর্গত একটি পদ হচ্ছে স্মল এ। বি বিলংস টু ক্যাপিটাল এ, অর্থাৎ এ সেটের অন্তর্গত হচ্ছে স্মল বি। সি বিলংস টু ক্যাপিটাল এ, অর্থাৎ এ সেটের অন্তর্গত এলিমেন্ট হচ্ছে সি। তাহলে এখানে দেখো এ বি সি আছে, সেজন্য এ বিলংস টু বি, স্মল এ বিলংস টু ক্যাপিটাল এ, স্মল বি বিলংস টু ক্যাপিটাল এ, স্মল সি বিলংস টু ক্যাপিটাল এ। তাহলে এখানে ডি তো নেই, তাহলে ডি এর নট বিলংস টু এ। তাহলে এই আরেকটা সিম্বল, নট বিলংস টু এ, অর্থাৎ অন্তর্গত নয়। এরপর তোমরা এই ধরনের সিম্বল পাবে। এটা অর, এটা হচ্ছে অর বা অথবা, এটা অবশ্যই তোমরা যখন আমরা ইউনিয়ন নিয়ে আলোচনা করব, সেক্ষেত্রে তোমরা এর বুঝতে পারবে বা কেমনটা কাজে লাগে সেটা জানতে পারবে। তারপরে আছে একটা সিম্বল এই ধরনের, এটা হচ্ছে এন্ড, এটা হচ্ছে এন্ড বা এবং। এটা তোমরা যখন আমরা ইন্টারসেকশনের ডেফিনেশন ব্যাখ্যা করব, তখন তোমরা এই সম্পর্কে জানতে পারবে। তবে এই সিম্বলগুলো জানা কিন্তু একান্ত প্রয়োজন। তারপর আছে এই উল্টো ক্যাপিটালে, অর্থাৎ এই হচ্ছে ফর অল, এই সিম্বলটা হচ্ছে ফর অল। অর্থাৎ যে কোনো এলিমেন্ট যদি কোনো একটা সেটের অন্তর্গত হয়, তখন আমরা বলি কি সেই এলিমেন্টটা ফর অল এ বিলংস টু ক্যাপিটাল এ, এরকম ধরনের আমরা ব্যাখ্যা করে থাকি। বলতে পারি আমরা রিয়েল নাম্বারের সেট,
রিয়েল নাম্বারের সেট। এবার এক্স আমরা বললাম একটা যে কোনো রিয়েল নাম্বার, তাহলে বলতে পারি কি এক্স বিলংস টু ক্যাপিটাল আর। আর হচ্ছে আমাদের রিয়েল নাম্বারের সেট, রিয়েল নাম্বারের সেট, অর্থাৎ ফর অল এক্স বিলংস টু ক্যাপিটাল আর, এক্স যদি যে কোনো একটা রিয়েল নাম্বার হয়। তা যাই হোক, এরপর এই ধরনের সিম্বল তোমরা পাবে। কোন ধরনের সিম্বল সেটা আমরা এক এক করে দেখাচ্ছি, তোমরা দেখতে থাকো। দেখে এই ধরনের সিম্বল তোমরা পাবে, বা এরকম সিম্বল পাবে, কোথাও আবার এরকম দেওয়া আছে। তাহলে এই প্রত্যেকটার সিম্বলটা হচ্ছে such that, এই অর্থে ব্যবহার করা হয়, অর্থাৎ এমন যে, এমন যে, এই অর্থে কিন্তু ইউজ করা হয়। আর এইটা তোমরা কোথায় পাবে? যখন কোনো সেটকে বিল্ডার ফর্মে রিপ্রেজেন্ট করবে বা বিল্ডার মেথডের সাহায্যে রিপ্রেজেন্ট করবে, সেই ক্ষেত্রে তোমরা such that ইউজ করবে। এরপর এটা implies that, এটা হচ্ছে implies that, কি বললাম? এটা হচ্ছে implies that, এটা হচ্ছে implies that, extremely sorry, বানানটা হচ্ছে yes, implies that, এর অর্থ এই যে, এর বাংলা হচ্ছে এর অর্থ এই যে। তা এই 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 সম্পর্কে আমি একটু বলবো। এই ইমপ্লাইজ দ্যাট এর ক্ষেত্রে অনেকেই কিন্তু বার স্থলে ইমপ্লাইজ দ্যাট ইউজ করে, কিন্তু এখন দেখতে পাচ্ছ ইমপ্লাইজ দ্যাট অর্থ হচ্ছে এর অর্থ এই যে, এর এখানে এর বাংলা হচ্ছে এর অর্থ এই যে। তাহলে বুঝতে পারছো বা সমাধানের ক্ষেত্রে আমরা যে অরের স্থলে আমরা যে ইমপ্লাইজ ইউজ করি সেটা কিন্তু একেবারে সঠিক সেটা বলা যায় না। এরপর তোমাদের যে সিম্বলটা কাজে লাগবে সেটা হচ্ছে এটা হচ্ছে সাবসেট বা উপসেট। সাবসেট বা উপসেট, এটা কি সিম্বল? সাবসেট বা উপসেট। তারপরে তোমরা পাবে এই সিম্বল পাবে, এটা কি? প্রপার সাবসেট। এটা হচ্ছে প্রপার সাবসেট, যথার্থ উপসেট, অর্থাৎ যথার্থ উপসেট। তারপর আসবে এটা হচ্ছে ইউনিয়ন, ইউনিয়ন বা যোগ, ইউনিয়ন বা যোগ। তারপর পাবে এটা হচ্ছে ইন্টারসেকশন, ইন্টারসেকশন বা ছেদ। এইগুলো মোটামুটি আমাদের সিম্বল। এই সিম্বলগুলো দিয়েই কিন্তু আমরা বিভিন্ন ক্ষেত্রে সেটের ক্ষেত্রে ইউজ করব। এরপর আমরা যাব সেটের ডেফিনেশন। সেটের ডেফিনেশনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তার কারণ সেটের ডেফিনেশনের উপরে দাঁড়িয়ে কিন্তু আমরা অনেক অঙ্ক সলভ করতে পারবো। তা সেটের ডেফিনেশন কি বলা হচ্ছে? স্বতন্ত্র সুসংগত কর্ম নিরপেক্ষ বস্তুসমূহের কালেকশনকে বলা হয় সেট। কি বললাম? স্বতন্ত্র সুসংগত ক্রম নিরপেক্ষ বস্তুসমূহের কালেকশন, বস্তুসমূহের কালেকশনকে বলা হচ্ছে সেট। আবারও বলছি, স্বতন্ত্র সুসংগত ক্রম নিরপেক্ষ বস্তুসমূহের কালেকশনকে বলা হচ্ছে সেট। তা এখানে যে প্রত্যেকটি কথা কিন্তু একটা নির্দিষ্ট অর্থ বহন করে। স্বতন্ত্র, স্বতন্ত্র অর্থাৎ যে কোনো দুটো বস্তু পৃথক
যে কোনো দুটো বস্তু সর্বদা পৃথক হতে হবে। অর্থাৎ আমরা যদি একটা সেট লিখি, ক্যাপিটাল এক্স সমান একটা সেট আমরা লিখলাম 1 2 3 4, তাহলে এখানে তো যে কোনো দুটো এলিমেন্ট যদি আমরা তুলি তারা অসমান, তারা পৃথক। তাহলে এটা হচ্ছে স্বতন্ত্র বিষয়। এটি সুসংগত অর্থাৎ একটা নির্দিষ্ট নিয়ম মেনে চলবে, যে নির্দিষ্ট নিয়মের বিচারে ওই নির্দিষ্ট সেটের প্রত্যেকটি পদ তার মধ্যে একটা রিলেশন থাকবে, নির্দিষ্ট নিয়মের একটা রিলেশন থাকবে। তাহলে যদি আমরা এক্সাম্পল হিসাবে ব্যাখ্যা করি, সেখানে কি বলতে পারি, একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের সেট। তাহলে ক্লাস 11-এ যারা পড়ে তাদের নামের কালেকশন করলেই হবে আমাদের একটা সেট, যে সেটটাকে আমরা বলছি কি একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের সেট। এইবার যদি আমরা এইটা বলি লম্বা ছাত্রছাত্রীদের সেট, এবার দেখো লম্বা বেঠে তার একটা মাপকাঠির প্রয়োজন। আমরা তো বললাম 5 ফুটের বেশি হাইটের ছাত্রছাত্রীরা সবাই লম্বা, তাহলে কিন্তু একটা সুসংগত হচ্ছে। আমি শুধু যদি আমি বলি লম্বা ছাত্রছাত্রীদের সেট, কিন্তু লম্বাটা কোন মাপের সাপেক্ষে লম্বা, কোন মাপের বেশি হলে লম্বা, কোন মাপের ছোট হলে বেটে, এই বিষয়টা কিন্তু এখানে নির্দিষ্ট নেই বা সুস্পষ্ট নয়। সেই জন্যে এক্ষেত্রে যে কালেকশন, সেই কালেকশনকে কিন্তু সেট বলা যাবে না। এরপর ক্রম নিরপেক্ষ, অর্থাৎ সেট রিপ্রেজেন্টেশনের ক্ষেত্রে ক্রম ছোট থেকে বড় হতে পারে, বড় থেকে ছোট হতে পারে, বা যে কোনো অর্ডারে কিন্তু আমরা সাজাতে পারি। তাহলে x সমান আমরা কি 1 2 3 4 একটা সেট লিখেছি, তাহলে কেউ যদি x সমান এটাকে 2 3 4 1 এই আকারে রাখে, তাহলে কিন্তু সেটাও একটা কালেকশন, বা সেখানেও কিন্তু সুসংগত, সেখানে কিন্তু স্বতন্ত্র, এটা কিন্তু মেনে চলছে, অর্থাৎ এটাও কিন্তু একটা সেট। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো সেটের ডেফিনেশন, এবং সেটের ডেফিনেশনের 3টে কথার কত গুরুত্ব। এরপর যে বিষয়, এই টোটাল সেটটাকে কিন্তু বড় হাতের অক্ষর দ্বারা ডিনোট করা হচ্ছে। এই যেরকম ক্যাপিটাল এক্স দ্বারা আমি ডিনোট করেছি, ওরকম এ বি সি ডি ইত্যাদি। আর এই সেটের মধ্যে যে এলিমেন্টগুলো থাকবে, সেগুলো অবশ্যই ছোট হাতের হরফের দ্বারা বা ছোট হাতের অক্ষর দ্বারা চিহ্নিত করা হয়। এরপর সেটের উপস্থাপন, সেট কিভাবে আমরা রিপ্রেজেন্ট করি, সেটটাকে কিভাবে আমরা প্রকাশ করি, সেই বিষয় নিয়ে আমরা আলোকপাত করব। সেটের ক্ষেত্রে আমরা দুটো মেথডের মাধ্যমে প্রকাশ করি বা উপস্থাপন করি বা রিপ্রেজেন্ট করে থাকি। কি একটা হচ্ছে রোস্টার ফর্ম বা ছক বন্ধীকরণ পদ্ধতি, আর 2 নম্বর হচ্ছে বিল্ডার ফর্ম বা বিল্ডার মেথড বা ধর্মভিত্তিক পদ্ধতি। তা রোস্টার মেথড বা ছকবন্দীকরণ পদ্ধতি কি, যখন কোন সেটের এলিমেন্টগুলো সুনির্দিষ্টভাবে আমরা জানতে পারবো, সেই এলিমেন্টগুলোকে পরপর লিখে যদি সেকেন্ড ব্র্যাকেট রিপ্রেজেন্ট করা হয়, তাহলে ওই মেথডটাই হচ্ছে আমাদের রোস্টার পদ্ধতি। সে কেমন, আমি হয়তো বললাম প্রথম 5টি স্বাভাবিক সংখ্যার সেট। তা দেখো প্রথম 5টি স্বাভাবিক সংখ্যার সেট, সেটা কি 1 2 3 4 5। তাহলে এখানে নির্দিষ্ট আমরা 5টা সেটের 5টা এলিমেন্টের কথা বলছি, এবং সেটা দেখো পরপর জানা 1 2 3 এগুলো সব আমরা
জানি বা চিনি, এটা নির্দিষ্ট। সেই জন্যে এই যে সেট রিপ্রেজেন্ট করলাম, এই যে আকারে রিপ্রেজেন্ট করলাম, এই রিপ্রেজেন্টেশনটাই হচ্ছে রোস্টার মেথড। আশা করি বুঝতে পেরেছ। বুঝতে না পারলে তোমরা অবশ্যই কমেন্ট করবে। কমেন্ট করলে পরের ভিডিওতে আমরা সে বিষয়গুলো আরো বিস্তারিতভাবে আলোচনা করব। বিল্ডার মেথড বা ধর্মভিত্তিক পদ্ধতি, নির্দিষ্ট নিয়ম মেনে কোনো সেটকে সংক্ষেপে যে প্রকাশ করার পদ্ধতিকে বলা হচ্ছে বিল্ডার মেথড। কি বললাম? নির্দিষ্ট নিয়ম মেনে কোনো একটা সেটকে অতি সংক্ষেপে প্রকাশ করার পদ্ধতি হচ্ছে বিল্ডার মেথড। যেমন দেখো, আমরা যদি বলি স্বাভাবিক সংখ্যা সেট, তা তোমরা কি লিখবে? 1 2 3 4 কমা ডট ডট চলতে থাকবে। এটা হলো স্বাভাবিক সংখ্যা সেট। তা দেখো, সেই টোটাল একটা স্বাভাবিক সংখ্যা সেটকে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করতে পারি? আমরা সেটটাকে বলছি x such that x belongs to n। তাহলে এইটা হচ্ছে আমাদের সেট। এইটা হচ্ছে সেটের অন্তর্গত যে কোনো এলিমেন্ট, সেই এলিমেন্টটা কার অন্তর্গত? স্বাভাবিক সংখ্যার অন্তর্গত। অর্থাৎ এই রিপ্রেজেন্টের দ্বারা আমরা টোটাল স্বাভাবিক সংখ্যাকেই বুঝাতে পারবো, বা টোটাল স্বাভাবিক সংখ্যা বোঝানোর জন্য আমরা এই পদ্ধতি ইউজ করতে পারি। আর এই পদ্ধতিটাই হচ্ছে আমাদের বিল্ডার মেথড বা বিল্ডার পদ্ধতি বা ধর্মভিত্তিক পদ্ধতি। এরপর সেটের বিভিন্ন শ্রেণীবিভাগ, বিভিন্ন ভাগ। তা সেট আছে নানান রকম, যেমন সসীম সেট। তা নামেই বুঝতে পারছো সসীম সেটের ডেফিনেশন কি হতে চলেছে। তা সসীম সেট হচ্ছে যে সেটের পদ সংখ্যা সসীম সংখ্যা বা নির্দিষ্ট সংখ্যা থাকবে, 5টা 10টা 30টা ইত্যাদি। তাহলে এরকম নির্দিষ্ট সংখ্যা যদি এলিমেন্ট থাকে কোনো একটা সেটের মধ্যে, তাহলে সেই সেটটাকে বলা হচ্ছে সসীম সেট। তারপর আছে অসীম সেট। অসীম সেট হচ্ছে যে সেটের পদ সংখ্যা নির্দিষ্ট নয়, অসীম সংখ্যক পদ থাকবে, সেই সেটটাকে বলা হচ্ছে অসীম সেট। যেমন এই যে স্বাভাবিক সংখ্যা সেটটা রিপ্রেজেন্ট করেছি, এক্ষেত্রে কি অসীম সংখ্যক এলিমেন্ট আছে। এর কারণ কি? সর্বোচ্চ স্বাভাবিক সংখ্যাটাই আমাদের আনডিফাইন্ড, নির্দিষ্ট করে বলা যায় না সবচেয়ে বড় স্বাভাবিক সংখ্যা কত হবে, কারণ যে কোনো একটা স্বাভাবিক সংখ্যার সঙ্গে এক যোগ করে ঠিক তার পরে স্বাভাবিক সংখ্যা চলে আসে। তাই এই সেট একটা কিন্তু অসীম সেট। আবার একটু আগে আমরা রিপ্রেজেন্ট করেছি প্রথম 5টি স্বাভাবিক সংখ্যা সেট, সেখানে আমরা কি লিখেছিলাম? সেখানে লিখেছে 1 2 3 4 5। তাহলে এখানে কি নির্দিষ্ট সংখ্যা 5টি, তাহলে ওইটা কিন্তু সসীম সেট, আর এটা হচ্ছে আমাদের অসীম সেট। এরপর আছে একপদী সেট। যে সেটে বা একপদী সেট বা সিঙ্গেলটন সেট, একপদী সেট বা সিঙ্গেলটন সেট। একপদী সেটের অর্থ হচ্ছে যে সেটে একটা মাত্র এলিমেন্ট থাকবে, যে সেটে একটা মাত্র এলিমেন্ট থাকবে সেই সেটটাকে বলা হচ্ছে একপদী সেট বা সিঙ্গেলটন সেট। উদাহরণ হিসাবে বললে, আমি হয়তো বললাম ক্যাপিটাল এ একটা সেট, যেটাকে এক্স বলা হচ্ছে, আর এক্সটা কি 1 লেস দ্যান এক্স লেস দ্যান হচ্ছে 5, যেখানে এক্স হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা, পূর্ণবর্গ সংখ্যা। তাহলে দেখো 1 এবং 5 এর মধ্যে একটাই পূর্ণবর্গ সংখ্যা আছে, সেটা হচ্ছে 4।
তাহলে এখানে একটা এলিমেন্ট পাবো সেটা হচ্ছে 4, এখানে একটা এলিমেন্ট পাবো সেটা হচ্ছে 4। তাহলে এই যে এ সেটটা আমরা এটা লিখেছিলাম ওটা অবশ্যই একটা সিঙ্গেলটন সেট বা একপদী সেট। এরপর শূন্য সেট, খুবই গুরুত্বপূর্ণ একটা সেট, শূন্য সেট। সুসংগত যে কোনো একটা সেটে, সুসংগত যে কোনো একটা সেটে যে এলিমেন্ট থাকার কথা সেই এলিমেন্ট না থেকে যদি অন্য কোনো এলিমেন্ট থেকে যায় তাহলে সেই সেটটাকে বলা হচ্ছে শূন্য সেট। সেটাকে আমরা শূন্য সেটকে আমরা এই ফাই দ্বারা ডিনোট করি। শূন্য সেট আরো নাম আছে এমটি সেট, নাল সেট। তাহলে আবারও বলবো, যে কোনো একটা সুসংগত সেটের যে এলিমেন্ট থাকার কথা সেই এলিমেন্ট না থেকে যদি অন্য এলিমেন্ট থাকে তাহলে সেই সেটটাকে বলা হচ্ছে শূন্য সেট বা এমটি সেট। যদি এক্সাম্পল নিই, আমি হয়তো বললাম ভারতের জাতীয় দলের ক্রিকেটারের সেট, তাহলে সেখানে কি জাতীয় দলে যারা খেলে তাদের কালেকশন করতে হবে। কিন্তু তুমি দেখা গেল কালেকশন করলে তোমাদের লোকাল যে সমস্ত ছেলেমেয়েরা খেলা করে বা তোমরা যারা খেলা করো তাদের নামের কালেকশন করলে, তাহলে তারাও কিন্তু ক্রিকেটার। যে তোমাদের যে নাম কালেক্ট হলো তোমরাও দেখা গেল ক্রিকেটার। তাহলে ক্রিকেটার এ শর্ত মেনে চলছে, কিন্তু একটা শর্ত মেনে চলছে না, সেটা জাতীয় দলের ক্রিকেটার। তাহলে তো তোমাদের নাম নিয়ে যে কালেকশন করে যে সেটটা আমরা রিপ্রেজেন্ট করলাম সেটা অবশ্যই একটা ফাই সেট। আরো ফাই সেটের এক্সাম্পল আমরা দিতে পারি। আমি হয়তো বললাম পি একটা সেট সমান এক্স such that x belongs to R আর x square plus 2 সমান হচ্ছে 0। তাহলে দেখো এই যে শর্তটা আছে, তাহলে x square plus 2 সমান 0, তাহলে এখান থেকে কি পাবো আমরা? x square সমান পাবো -2, তাহলে x সমান আমরা পাবো প্লাস মাইনাস i ইনটু √2। তাহলে এখানে দেখো আমরা বলছি x হচ্ছে বাস্তব সংখ্যা, কিন্তু এই যে শর্ত মেনে চলছে সেই শর্ত অনুযায়ী আসছে আমাদের কাল্পনিক সংখ্যা। তাহলে এই সেটে কোনো বাস্তব সংখ্যার কোনো এলিমেন্ট বা বাস্তব এলিমেন্ট কিন্তু এর মধ্যে নেই। তাহলে এটা অবশ্যই একটা ফাই সেট। এখানে অবশ্যই এটা কি সেট হবে? ফাই সেট বা এমটি সেট। এরপর আসবো উপসেট। উপসেট কি? এ একটা সেট, বি একটা সেট। এ একটা সেট আর বি একটা সেট। যদি এমন হয় যে এ সেটের প্রত্যেকটি পদ বি সেটের অন্তর্গত, কি বললাম? এ এবং বি দুটো সেট এমন যে যদি এ সেটের প্রত্যেকটি পদ যদি বি সেটের অন্তর্গত হয় তাহলে এ হচ্ছে বি এর সাবসেট। সেটাকে এই সাবসেট এই দ্বারা কিন্তু ডিনোট করা হচ্ছে। তাহলে আমি কি বললাম? এ সেটের প্রত্যেকটি পদ বি তে থাকতে হবে। যদি থাকে তাহলে এ হচ্ছে বি এর সাবসেট। তাহলে দেখো এ তে যে এলিমেন্ট আছে বি তে সেই এলিমেন্টও থাকতে পারে। তার কারণ কি? এখানে যদি সাপোজ এ সেটে 1 2 3 4 5 থাকে, বি সেটেও যদি 1 2 3 4 5 থাকে, তাহলে কি আছে? এর প্রত্যেকটি পদ বি এর অন্তর্গত। তাহলে যে কোনো সেট নিজে নিজে উপসেট, যে কোনো সেট নিজে নিজে উপসেট। এবার গাণিতিক ভাবে যদি আমরা ব্যাখ্যা করি, দেখো আমি ধরলাম x belongs to ক্যাপিটাল A, সেখান থেকে ইমপ্লাইজ x belongs to ক্যাপিটাল B হয়ে গেল। অর্থাৎ x টা ধরেছিলাম A সেটের অন্তর্গত, কিন্তু এখন দেখাচ্ছি সেটা B সেটের অন্তর্গত। তাহলে B এর যে সেট, এখানে কি হচ্ছে? A সেটের প্রত্যেকটি পদের অন্তর্গত। নইলে x যে A সেটের অন্তর্গত ধরেছিলাম সেটা দেখাচ্ছি আমরা B সেটেরও অন্তর্গত। তাহলে B সেটে অবশ্যই x আছে বা A সেটের পদগুলো আছে, উপরন্তু অন্য এলিমেন্ট থাকলেও থাকতে পারে। তাহলে সহজভাবে বললে যদি এই রিলেশন আমরা দেখাই তাহলে বলতে পারি কি A সেটের প্রত্যেকটি পদ B সেটের অন্তর্গত, অর্থাৎ
এখান থেকে বলা যায় এ সাবসেট অফ বি। এখান থেকে কি বলা যায়? এ সাবসেট অফ বি। এই একটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ জায়গা, কারণ সেটার যে বিভিন্ন রিলেশন আছে সেই রিলেশন গুলো প্রমাণ করার জন্য কিন্তু এটা আমাদের খুবই খুবই কার্যকর। গেল উপসেট। এরপর আসবে ইকুয়াল সেট। ইকুয়াল সেট কি, এই বিষয়টা কিন্তু আমাদের জানতে হবে। ইকুয়াল সেটের ডেফিনেশন হচ্ছে কি, এ সেট একটা, বি একটা সেট। যদি এ সাবসেট অফ বি হয় এবং বি সাবসেট অফ এ হয়, তাহলে এ সমান বি। অর্থাৎ সহজ কথায় বললে, এই শর্ত অনুযায়ী এ সেটের প্রত্যেকটি পদ বি সেটের অন্তর্গত, এখানে বি সেটের প্রত্যেকটি পদ এ সেটের অন্তর্গত। অর্থাৎ অবশ্যই এতে যা আছে বিতে সেইগুলোই থাকবে, নইলে এই কন্ডিশন স্যাটিসফাই করলে এইটা স্যাটিসফাই করার কথা না, আবার এইটা স্যাটিসফাই করলে ওটা স্যাটিসফাই করার কথা নয়। যদি অন্যথা হয়, অর্থাৎ এ সাবসেট অফ বি আর বি সাবসেট অফ এ না হয়, তাহলে এখান থেকে স্পষ্ট ভাবেই আমরা বলতে পারি কি এ আর বি সমান, এ আর বি সমান। তাহলে আর একটা বিষয় আমরা বলবো, সেটা যে কোনো সেটের উপসেট হচ্ছে ভাই। একটু আগে আমি কি বলেছি, যে কোনো সেট তার নিজের নিজের উপসেট, অর্থাৎ এ সাবসেট অফ এ, এইটা আমি বলতে চেয়েছি। কারণ এর প্রত্যেকটি পদ এর অন্তর্গত, সেজন্য এ এর সাবসেট, অর্থাৎ নিজে নিজের সাবসেট। আর একটা হচ্ছে যে কোনো সেটের উপসেট হচ্ছে ফাই, যে কোনো সেটের উপসেট হচ্ছে ফাই। তাহলে এটা আমরা কি করে দেখাবো? আমরা ধরলাম যে না, ফাই এ সেটের সাবসেট নয়, ফাই নট সাবসেট অফ এ। তাহলে এক্স যদি ফাইতে থাকে, তাহলে দিস ইমপ্লাইজ এক্স নট বিলংস টু এ। স্যার এটা যেহেতু সাবসেট না, তাহলে এর এলিমেন্ট গুলো এর মধ্যে থাকতে পারে না, বা এখানে যে যে এলিমেন্ট আছে সেই এলিমেন্ট গুলো এ সেটে থাকতে পারে না। তাহলে এক্স যদি ফাইতে থাকে, তাহলে কি এক্স অবশ্যই এটা থাকবে না। আমরা ধরে নিয়েছি কি এ হচ্ছে যে কোনো সেট, আর ফাই হচ্ছে এমপি সেট। তাহলে যে কোনো সেটের মধ্যে কি হবে, যে কোনো এলিমেন্ট থাকবে। অর্থাৎ এই এক্সটা এতে থাকার কথা, কিন্তু এখানে বলছি এতে নয়, এতে এর অন্তর্গত নয়। অর্থাৎ এক্স নট বিলংস টু এ। অর্থাৎ এক্ষেত্রে আমরা বলতে পারি কি, আমরা যেটা ধরেছি এটা ভুল, এটা ঠিক নয়। তাহলে অবশ্যই ফাই সাবসেট অফ এ হবে। অর্থাৎ সহজ কথায় বললে, যে কোনো সেটের উপসেট হচ্ছে ফাই আর নিচে, ফাই এবং নিচে। এরপর যথার্থ উপসেট, প্রপার সাবসেট। যথার্থ উপসেট কি? এ একটা সেট আর বি একটা সেট। যদি এ সেটের প্রত্যেকটি পদ বিতে থাকে এবং অন্তত একটা পদ যদি বেশি থাকে বিতে, এসে যদি অন্তত একটা এলিমেন্ট যদি বি সেটের বেশি থাকে, তাহলে এক্ষেত্রে বলা হবে এ সাবসেট বি, এ প্রপার সাবসেট বি, বা বলা যায় কি বি কন্টেইনড এ, বি কন্টেইনড এ, বি কন্টেইনড এ। এই হচ্ছে আমাদের যথার্থ উপসেট। তা যথার্থ উপসেটের বেশি একটা প্রয়োগ নেই আমাদের, সবথেকে বেশি আছে সাবসেটের ক্ষেত্রে। এরপর সার্বিক সেট। তা সার্বিক সেট কি? সাপোজ এ বি সি ডি এই চারটি সেট, এই চারটি সেট যদি এস সেটের অন্তর্গত হয়, প্রত্যেকটা এরও প্রত্যেকটা এলিমেন্ট এসে আছে, এর প্রত্যেকটা এলিমেন্ট এসে আছে, এর প্রত্যেকটা এলিমেন্ট এসে আছে, ডি এর প্রত্যেকটা এলিমেন্ট এসে আছে, তাহলে বলা হবে এ বি সি ডি এদের সার্বিক সেট হচ্ছে এস, এদের সার্বিক সেট হচ্ছে এস। যেমন এমন হতে পারে, দেখো এস সমান দেওয়া আছে 1 2 3 কমা ডট ডট হচ্ছে 10, আর এ সমান হচ্ছে 1 2 3। তাহলে দেখো এ সেটের যা যা এলিমেন্ট সেটে এসে আছে, আবার বি সমান আছে মনে করো
বি সমান মনে করো 2 3 4, তাহলে বি এর পথ এস এর অন্তর্গত, তাহলে এ এবং বি এর সার্বিক সেট হচ্ছে এস, এ এবং বি এর সার্বিক সেট হচ্ছে এস। এরপর আসবে সূচক সেট। সূচক সেট কি? যে কোনো সেটের যে উপসেটগুলো পাওয়া যায় সেই উপসেটগুলোর কালেকশন, সেই উপসেটগুলো যে নিয়ে যে আমরা সেট পাবো, সেই উপসেটগুলো নিয়ে যে সেট পাবো সেই সেটকে বলা হচ্ছে পাওয়ার সেট। এক্সাম্পল দিলে বিষয়টা পরিষ্কার হবে। আবারও আমি শিক্ষার্থী বন্ধুদের কাছে রিকোয়েস্ট রাখবো, বুঝতে যদি তোমাদের অসুবিধা হয় তাহলে অবশ্যই তোমরা কমেন্ট করো। কমেন্ট করলে পরের ভিডিও আপলোড করার সময় সেই বিষয়গুলো তাদের নাম সহ আমি ব্যাখ্যা করে দেব, যে কে এই প্রশ্ন করেছিল, সেই নাম সহ তার কি সমস্যা ছিল, সব বিষয় আমি কিন্তু আলোচনা করে দেব। যেমন এ একটা সেট, এ সেটে আছে মনে করো 1 2, তাহলে এর সাবসেট কি 5 আছে, 1 আছে, 2 আবার নিচে, তাহলে এই দেখো এই চারটে সেট। তাহলে এর যে কালেকশন এইটাকেই বলা হচ্ছে পাওয়ার সেট অফ এ বা এর সূচক সেট, এর সূচক সেট। তাহলে এখানে একটা বিষয় তোমাদের মাথায় রাখতে হবে, এ সেটে যদি দুটো এলিমেন্ট থাকে তাহলে দেখো চারটে পদ হচ্ছে পাওয়ার সেটের। তাহলে এ সেটে যদি 3টে এলিমেন্ট থাকে তাহলে দেখবে এখানে 8টা এলিমেন্টের সাহায্যে রাখবে। অর্থাৎ সহজ কথায় এখানে যতগুলো এলিমেন্ট থাকবে টু টু দি পাওয়ার সেই সংখ্যাটাই, অর্থাৎ যদি n সংখ্যক এলিমেন্ট থাকে তাহলে 2 টু দি পাওয়ার n সংখ্যা আমাদের এলিমেন্ট হবে কার? পাওয়ার সেটের, পাওয়ার সেটের। এই হচ্ছে পাওয়ার সেট। তা যাই হোক, আজ আমরা আরো এগিয়ে যাই। এরপর আসবে ইউনিয়ন। ইউনিয়ন কি? ইউনিয়ন হচ্ছে মনে করো এ একটা সেট, বি একটা সেট। এবার এ এবং বি এই দুটো সেট থেকে যদি আমরা এমন একটা সেট গঠন করতে পারি যে সেটের প্রত্যেকটি পদ এতে থাকবে অথবা বিতে থাকবে, তাহলে ওই যে সেটটা হলো সেই সেটটা হচ্ছে এ এবং বি এর ইউনিয়ন। সেই ইউনিয়নকে এই ইউ এর মতো এই দ্বারা ডিনোট করা হচ্ছে। তাহলে এ ইউনিয়ন বি সমান হচ্ছে মনে করি x such that x belongs to A or x belongs to B, যেটা আমরা সিম্বল নোটেশনের ক্ষেত্রে আমরা বলেছিলাম যে ইউনিয়নের ক্ষেত্রে কিন্তু এই বা এই সিম্বলটা কিন্তু ইউজ হবে। তাহলে সহজভাবে তোমরা মাথায় রাখবে কি ইউনিয়ন মিন্স হচ্ছে এলসিএম বা লসাগু, এইটাই মাথায় রাখো, তাহলে অঙ্ক করতে তোমাদের দেখবে অনেকটাই সহজ হবে। তাহলে এক্সাম্পল আমরা এটা নিয়ে নিই। মনে করো এ সমান হচ্ছে 1 2 3, বি সমান হচ্ছে 2 3 4, তাহলে এ ইউনিয়ন বি সমান কি হবে? দেখো 1 2 3 4, তারপর দেখো 1 2 3 4 কি এ সেটে আছে, 2 3 4 কি দেখো বি সেটে আছে, অর্থাৎ এ তে থাকবে অথবা বি তে থাকবে, এ তে থাকবে অথবা বি তে থাকবে। তাহলে এই হচ্ছে আমাদের ইউনিয়ন। এরপরে যাব ইন্টারসেকশনে। তবে ইন্টারসেকশনে যাওয়ার আগে আমরা একটু ভেন চিত্র, ভেন ডায়াগ্রাম অঙ্কন করব, যা তোমাদের বুঝতে আরো কাজে লাগবে বা আরো উপকারে আসবে, অনেকটাই সুবিধা হয় ভেন ডায়াগ্রাম যদি আমরা কাজে লাগাই। এইটা মনে করো সার্বিক সেট, আর এইটা হচ্ছে এ সেট, এই হচ্ছে বি সেট। তাহলে দেখো এই যে শেড দিয়ে আমি যে দিলাম, এই যে শেডেড অঞ্চলটা আমরা চিহ্নিত করলাম, এই শেডেড অঞ্চলের প্রত্যেকটি পদ হয় এতে থাকবে না হয় বিতে থাকবে। তাহলে এইটা এই যে শেড, এই শেডেড অঞ্চলটা হচ্ছে এ ইউনিয়ন বি।
এটা হচ্ছে আমাদের এ ইউনিয়ন বি। এরপরে যাব ইন্টারসেকশন। ইন্টারসেকশন হচ্ছে এ একটা সেট আর বি একটা সেট। যদি এমন হয় যে এর প্রত্যেকটি পদ এ একটা সেট বি একটা সেট, এই দুটো থেকে যদি আমরা এমন একটা সেট গঠন করতে পারি যে সেটের প্রত্যেকটি পদ এ তে থাকবে এবং বি তে থাকবে, এ তে থাকবে এবং বি তে থাকবে, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। আর সেটাকে এ ইন্টারসেকশন বি এই সিম্বল দ্বারা ডিনোট করা হচ্ছে। তাহলে এইটা সমান আমরা কি পাবো? আমরা এইটা সমান পাবো x such that x belongs to a, এটা হচ্ছে and এর সিম্বল, x belongs to b, অর্থাৎ x টা a তেও থাকবে এবং b তেও থাকবে, অথবা নয়, কিন্তু এখানে এটা হচ্ছে and। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি? এখান থেকে আমরা যদি এক্সাম্পল নিই তাহলে দেখো কি আসে। দেখো এ সমান মনে করো 1 2 3, বি সমান মনে করো 2 3 4। তাহলে এ ইন্টারসেকশন বি সমান কি? এ তেও থাকবে বি তেও থাকবে। দেখো 2 3 এ তেও আছে বি তেও আছে, তাহলে এ ইন্টারসেকশন বি এর কালেকশন হবে 2 3। এ ইন্টারসেকশন বি সমান হবে 2 3। এরপর বিচ্ছেদ সেট বা ডিসজয়েন্ট সেট। তার আগে আমরা ডিসজয়েন্ট সেট ব্যাখ্যা করার আগে আমরা একটু ভেন ডায়াগ্রাম অঙ্কন করি, অর্থাৎ এ ইন্টারসেকশন বি এর ভেন চিত্রটা কি দাঁড়াবে। দেখো এই হচ্ছে আমাদের ইউনিভার্সাল সেট, এই এ এটা বি, এই এ এটা বি। তাহলে এই যে শেডেড অঞ্চল, এই শেডেড অঞ্চলটাই হচ্ছে এ ইন্টারসেকশন বি। কেন? দেখো এই অঞ্চলটা এ তেও আছে, আবার এই অঞ্চলটা বি তেও আছে। এই অঞ্চলটা এ তেও আছে, আবার বি তেও আছে। সেই জন্য এই শেডেড অঞ্চলটা হচ্ছে এ ইন্টারসেকশন বি। এই শেডেড অঞ্চল হচ্ছে এ ইন্টারসেকশন বি। এবার বিচ্ছেদ সেট। বিচ্ছেদ সেট কাকে বলে? এ এবং বি দুটো সেট যদি এমন হয় যে এ ইন্টারসেকশন বি সমান ফাই হয়, অর্থাৎ এমটি সেট হয়। এ ইন্টারসেকশন বি সমান যদি ফাই বা এমটি সেট হয়, এ ইন্টারসেকশন বি সমান যদি ফাই বা এমটি সেট হয়, তাহলে এ এবং বি পরস্পর পৃথক বা পরস্পর বিচ্ছেদ বা ডিসজয়েন্ট সেট। তাহলে সেটা কি হতে পারে? যদি আমরা ভেন ডায়াগ্রাম অঙ্কন করি তাহলে দেখো এ একটা সেট আর একটা সেট, এটা এ, এটা হচ্ছে বি, আর এটা টোটালটা হচ্ছে সার্বিক সেট, ইউনিভার্সাল সেট। তাহলে দেখো এ সেটে যারা আছে বি সেটে কিন্তু তারা নেই, বা বি সেটে যারা আছে এ সেটে তারা নেই। তাহলে এই দুটো সেট হচ্ছে ডিসজয়েন্ট সেট, এই দুটো সেট হচ্ছে ডিসজয়েন্ট সেট। এরপর দুটি সেটের অন্তর। দুটি সেটের অন্তর, দুটো সেটের অন্তর কি? বিষয়টি হচ্ছে এ একটা সেট আর বি একটা সেট। এ থেকে বি এর অন্তরকে এর ডিফারেন্স বি বা শুধু মাইনাস চিহ্ন দিয়েও ডিনোট করা আছে। সমান কি? সমান আমরা যে সেট পাবো তার প্রত্যেকটি পদ এ তে থাকবে, তার প্রত্যেকটি পদ এ তে থাকবে, কিন্তু কোথায় থাকবে না? বি তে থাকবে না। তাহলে এ ডিফারেন্স বি মিন্স হচ্ছে সেই সেট পাবো যে সেটের প্রত্যেকটি পদ এ তে থাকবে কিন্তু বি তে থাকবে না। আবার যদি বি ডিফারেন্স এ করি তাহলে কি হবে? বি তে থাকবে কিন্তু এ তে থাকবে না। অর্থাৎ এ সমান আমরা যদি 1 2 3 ডট ডট 10 নিই, আর বি সেটে দিলাম মনে করো 4 5 ডট ডট 10, তাহলে এ ডিফারেন্স বি সমান আমরা কি পাবো? 1 2 3। কারণ এটা দেখো 1 2 3 বি তে নেই কিন্তু এতে আছে,
তাহলে এই হচ্ছে এ ডিফারেন্স বি। এরপর হচ্ছে আজকের এ পর্বের এখন লাস্ট আলোচনা, সেটা হচ্ছে পূরক সেট। পরের ভিডিওয়ে আমরা আরো গাণিতিক কিছু সমস্যা নিয়ে বীজগাণিতিক যে আমাদের সূত্রাবলী আছে সে সমস্ত সূত্র নিয়ে এক এক করে ব্যাখ্যা করব। তবে আবারও রিকোয়েস্ট শিক্ষার্থী বন্ধুদের কাছে, তোমরা অবশ্যই কমেন্ট করো, কমেন্ট করলে তার যথাযথ উত্তর দেওয়ার প্রাণপণ চেষ্টা করব। তাহলে পূরক সেট কি? যে কোনো সেটের নেতিবাচক যে সেট, যে কোনো সেটের যে নেতিবাচক সেট সেটাকে বলা হচ্ছে সেই সেটের পূরক সেট। অর্থাৎ এ যদি একটা সেট হয় তাহলে তার নেতিবাচক সেটকে এ কমপ্লিমেন্ট, এটা বা এ টু দি পাওয়ার সি এই দ্বারা কিন্তু ডিনোট করা হচ্ছে। তাহলে এটাকে কি বলেছে? এ সেটের নেতিবাচক সেট। অর্থাৎ সহজ কথা, এ সেটে যে এলিমেন্ট থাকবে সেগুলো বাদে সার্বিক সেটের যে এলিমেন্ট গুলো থাকে সেই এলিমেন্ট গুলোর কালেকশন হচ্ছে এ কমপ্লিমেন্ট। বা ভেন চিত্র যদি অঙ্কন করি তাহলে বিষয়টি আরো পরিষ্কার হবে। এটা মনে করি ইউনিভার্সাল সেট, এটা হচ্ছে এ সেট। তাহলে এই যে এ বাদে আমি যে সেট দিলাম, আমরা এই শেডেড অঞ্চলটাই হচ্ছে আমাদের এ কমপ্লিমেন্ট। এই শেডেড অঞ্চল হচ্ছে এ কমপ্লিমেন্ট। তাহলে এক্সাম্পল যদি আমরা নিই তাহলে বিষয়টি আরো পরিষ্কার হয়। মনে করো ইউনিভার্সাল সেট হচ্ছে 1 2 3 10। তাহলে আর এস সমান আছে মনে করো 1 2 3 4। তাহলে এ কমপ্লিমেন্ট সমান কি হবে? এই ইউনিভার্সাল সেট থেকে এই এলিমেন্টগুলো বাদ দিলে বাকি যে এলিমেন্ট থাকে, তাহলে বাকি কি আছে? 5 থেকে 10। তাহলে 5 6 7 8 9 10 এই হচ্ছে আমাদের কমপ্লিমেন্ট। তাহলে আজ আমরা এ পর্যন্ত রাখবো। শিক্ষার্থী বন্ধুদের কাছে আবারও ম্যাথজন যাতে স্বমহিমায় ফিরে আসে সেই দাবি নিয়ে, সেই আশা নিয়ে তোমাদের কাছে আবার হাজির হলাম। তাহলে আজ এ পর্যন্ত, পরে ভিডিও আবার কথা হবে। নমস্কার।